পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ফেরানো হবে। ধর্ষণ মামলা থেকে বাঁচতেই পালিয়েছিলেন শিবির নেতা জিসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। ২৫০০ কোটি টাকা ধার নিল ইসলামী ব্যাংক। আমানত ফেরত পেতে আবারও সড়কে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকরা। বিদ্যালয়ে যান না ৪০ লাখ শিশু কিশোর। ইউনিসেফের জরিপ, প্রাথমিক স্কুলের শিক্ষকদের বদলির দায়িত্ব পেতে পারে স্থানীয় প্রশাসন। আজও ৮ দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। উৎকণ্ঠায় স্বজনরা। সিজারিয়ান অস্ত্রোপচারের প্রসূতি মায়েদের নিয়ে মাঝদরিয়ায় অভিভাবকরা। স্বাগত স্টার নিউজে, সঙ্গে রিশান মাহমুদ। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমাদের হাতে আসা মাত্রই আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, রিপোর্টটি যখন আমাদের হাতে এসে পৌঁছবে আমরা আপনাদেরকে সেই প্রতিবেদনটি দেখাবো। অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নামে দুদক। দেশ ছাড়েন তখনই। এরপর হয় একাধিক মামলা। গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আসে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। অবশেষে ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ। আর ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশ আইজি। এর আগে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে ছিল বেনজির আহমেদের নামও। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। ধর্ষণ মামলা থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান মিয়া। সংসদে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান। বলেন, বিষয়টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে কুমিল্লা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, আত্মগোপনে ছিলেন কুমিল্লার ছাত্র শিবির নেতা জিসান এবং বিয়ের চাপ এড়াতে তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। ধর্ষণ এবং ভ্রূণ নষ্টের মামলায় জিসান সহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতাকেও দেখ। এদিকে তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে
2,500 কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে আন্দোলন শুরু করেছে একদল গ্রাহক। অস্থিরতার জেরে এই ব্যাংক থেকে বিপুল সংখ্যক আমানতকারী টাকাও তুলে নেন। গেল সপ্তাহে ব্যাংকটি 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চান, সেখান থেকে দেয়া হয়েছে 2,500 কোটি টাকা। দেশে এখনো প্রায় 40 লাখ শিশু কিশোর বিদ্যালয়ের বাইরে রয়েছে। প্রাথমিকে 6.5% আর মাধ্যমিকে 13% বেশি, যার মধ্যে ছেলেদের হার বেশি। ইউনিসেফের জরিপে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র। শিক্ষামন্ত্রী অবশ্য বলছেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে সরকারের সবচেয়ে বড় বিনিয়োগ এখন শিক্ষায়। প্রাথমিক শিক্ষকদের বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। দেশের প্রায় 6.5% শিশু এখনও বিদ্যালয়ের বাইরে। মাধ্যমিক স্তরে এ হার 13%-রও বেশি। প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা কার্যক্রমের বাইরে প্রায় 40 লাখ শিশু কিশোর, যাদের মাঝে ছেলেদের সংখ্যাই বেশি। রোববার রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফের আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ 2026 শীর্ষক যাচাইকরণ কর্মশালায় এ তথ্য উপস্থাপন করা হয়। এ সময় শিশুদের শিক্ষা বঞ্চিত হওয়ার নৈপথ্য কারণ তুলে ধরার পাশাপাশি সরকারের করণীয় সম্পর্কের কথা বলেন বক্তারা। And here we're talking about social emotional skills, those skills about being able to negotiate, to communicate, to work as a team, to question, to think about what the information is telling us. কর্মশালায় অংশ নেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। বক্তব্যে উঠে আসে শিক্ষা খাতের উন্নয়ন সরকারের ভাবনা ও পরিকল্পনার কথা। Our government is willing to work in the education sector and very seriously. As we understand, the demographic dividends of our countries for the youth is not that far. It's maybe 20 to 41. This span of time we must address to increase and get our demographic dividend, and that's our most investment would be in the education sector. শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও কঠোর নজরদারি আওতায় আনা, শিক্ষার দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে নতুন পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা জানি আজকে যে ডেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, জানি রাশেদ আপা বলেছেন কেন ভাই শুধু ব্যান্ড বেস আর বিএসএস, তোমরা প্রাইভেট ডেটা বেস ব্যবহার করো, এবং আগামী দিনে রাশেদ আপা আপনি শুনে আই এম শিওর আশ্বস্ত হবেন আমরা সেই ব্যবস্থাগুলো করছি। মন্ত্রীরা আরও জানান, খুব শীঘ্রই দেশজুড়ে প্রি প্রাইমারি শিক্ষা চালু করা হবে। আগামী 5 বছরের মধ্যে সব বিদ্যালয়কে একক শিফটে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রুরাল এরিয়াস, আরবান এরিয়াস, সেমি আরবান এরিয়াস। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদে এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা আরও জানব পুলিশের হেডকোয়ার্টার থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ এবং আমাদের আরেকজন সহকর্মী নাজমুল। আমরা তাদের কাছ থেকে আরও তথ্য জানবো। শুরুতে একটু সাব্বিরের কাছে যেতে চাই। সাব্বির, আপনার কাছে জানতে চাই, এই যে তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার প্রক্রিয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, এবং 30 দিনের মধ্যে তাকে আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ। আসলে 2020 সাল থেকে 2022-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে তার আগেই মূলত তার বিরুদ্ধে দুদকের মামলা হয়, এবং সবশেষ 20 মার্চ 2025 সালে দুদকের উপপরিচালক জয়নুল আবেদিন
তিনি একটি আবেদন করেন এবং তার আবেদনের প্রেক্ষিতেই মূলত পুলিশ সদর দপ্তর যে এনসিবি শাখা রয়েছে সেই শাখা থেকে ইন্টারপোলের মাধ্যমে তিনি কোন দেশে রয়েছেন সেই দেশে তাকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনার জন্য একটি আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের এই বিষয়টি পুলিশ সদর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে গেল 12 জুন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে এই গ্রেপ্তারের বিষয়টি জানানোর পর কূটনৈতিক প্রক্রিয়ায় যে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে শুরু করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের একটি নাম প্রকাশে অনিচ্ছুক একটি তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া অর্থাৎ তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা শুরু করেছেন এবং আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 30 দিনের মধ্যে তাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য একটি চেষ্টা চলছে সেই চেষ্টার আঙ্গিকেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর যে এনসিবি শাখা রয়েছে তারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুততম সময়ের মধ্যে আসলে তাকে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন মূলত দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ তদন্ত করে দুদকের উপপরিচালক জয়নুল আবেদিন তিনি এই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তার প্রেক্ষিতে মূলত ইন্টারপোলে একটি নোটিশ জারি করা হয় এবং সেই নোটিশের প্রেক্ষিতেই মূলত পুলিশ সদর দপ্তর বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয় দুদকের পক্ষ থেকে এবং এইটি সর্বপ্রথম দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে কোনো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সাবেক আইজিপি বেনজির আহমেদকে যে গ্রেপ্তার করা হয়েছে দুবাইয়ে এটি এই প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে করা প্রথম কোনো ব্যক্তি যাকে দেশের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য বা কোনো কিছু এখনও আমরা পাইনি আমরা চেষ্টা করছি যে আনুষ্ঠানিকভাবে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার তবে তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাকে গ্রেপ্তারের বিষয়টি গত পরশু অর্থাৎ 12 জুন তাদেরকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারপর থেকেই মূলত তাদের যে প্রক্রিয়া অর্থাৎ এনসিবি শাখার যারা রয়েছেন সেই শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কূটনৈতিক চ্যানেলে যেই চিঠিপত্র আদান প্রদান সেই সমস্ত বিষয়গুলো তারা এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সেগুলো করছেন এবং যেহেতু দুদকের আবেদনের প্রেক্ষিতে মূলত এই গ্রেপ্তারটি করা হয়েছে ইন্টারপোলের সহায়তায় তাই দুদকের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক দুদকের যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি এই ব্যাপারে আরও বিস্তারিত জানবেন এবং পাশাপাশি দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগগুলো ছিল সেই দুর্নীতির অভিযোগগুলো সন্দেহাতীতভাবে মামলা তদন্তকারী কর্মকর্তা যেটি দাবি করেছেন যে সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগগুলো প্রমাণের স্বার্থে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণের স্বার্থে এবং সন্দেহাতীতভাবে প্রমাণের স্বার্থে এই আসামিকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আর তার প্রেক্ষিতেই মূলত 2025 সালের 20 মার্চ একটি আবেদন করা হয় পুলিশ সদর দপ্তর যে এনসিবি শাখা সেই শাখা বরাবর এবং তার সেই আবেদনের প্রেক্ষিতেই মূলত সেটি পরবর্তীতে এনসিবি শাখা ইন্টারপোলের মাধ্যমে তারা ফরওয়ার্ড করে এবং তার প্রেক্ষিতেই মূলত দুবাইতে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ঠিক কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কোনো তথ্য এখনো আমাদেরকে জানানো হয়নি তবে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জাতীয় সংসদে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন যে আগামী 30 দিনের মধ্যে যেন তাকে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় যে এই পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি একই সঙ্গে এটিও বলেছেন যে এই আসামিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মূলত দেশে কেউই যে আইনের ঊর্ধ্বে নয় এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার যে বদ্ধপরিকর সেই বিষয়টিও আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন এবং পুলিশ সদর দপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন যারা এনসিবির সঙ্গে সংশ্লিষ্ট যারা ইন্টারপোলের মাধ্যমে এই আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে সাহায্য করেছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে যেই প্রক্রিয়ায় এখন কি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে তো তারা যেটি আমাদেরকে বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে হলে যেই কূটনৈতিক চ্যানেলে তাদের যেই রুলস রেগুলেশনগুলো রয়েছে সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় যেই ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো করবেন এবং তারা চিঠি চালাচালির মধ্য দিয়ে মূলত আসলে তাকে হয়তো দেশে ফিরিয়ে আনবেন
এবং দ্রুততম সময়ের মধ্যে এটি তারা করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে সবশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে বেনজির আহমেদকে, সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন এবং নাজমুল আমাদের সহকর্মী, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। তার কাছ থেকে আমরা আরও তথ্য জানবো। নাজমুল, এই যে 30 দিনের মধ্যে দেশে ফিরে আনার আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বলেছেন, সেই প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আসলে শুরুতেই যদি একটু জানিয়ে রাখি, সাবেক আইজিপি যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু দুদকের মামলায় গ্রেফতার হয়েছেন। অর্থাৎ 24 সালে কিন্তু দুদকের একটি মামলায় গত বছর অর্থাৎ 2025-এ রেড নোটিশ জারি করার পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে আমরা যতদূর জানতে পেরেছি গত 12ই জুন ইন্টারপোল তার লোকেশন ট্রেস করে, অর্থাৎ সাবেক আইজিপি বেনজির আহমেদের লোকেশন ট্রেস করে দুবাই থেকে কিন্তু তাকে দুবাই পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে। এবং আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে কতদিনের মধ্যে নিয়ে আসা হতে পারে, তো আমরা আসলে এখানে দুদকের যিনি কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু ইন্টারপোল এবং রেড নোটিশে আসলে শর্ট নোটিশের মাধ্যমে বাংলাদেশে অর্থাৎ দেশের বাইরে আসামি ধরার পর শর্ট নোটিশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার একটা শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনা যাবে, অর্থাৎ দুদক থেকেও বলা হচ্ছে যে স্বল্প সময়ের মধ্যেই এই বেনজির আহমেদকে, যিনি হচ্ছেন অর্থ পাচার সহ আসলে পাসপোর্ট জালিয়াতি, এই 2টি মামলায় আমরা যতদূর জানতে পেরেছি দুদক থেকে 6টি মামলা মূলত রয়েছে এবং 6টি মামলার ভিতরে কয়েকটি মামলা এখনও প্রক্রিয়াধীন রয়েছে এবং এর ভিতরে একটি মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এবং রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই মামলা সহ আরেকটি মামলা যেটা চলমান রয়েছে, এই 2টি মামলায় তাকে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে তাকে যেহেতু শর্ট নোটিশের মাধ্যমে কিছুক্ষণ আগে বলছিলাম তাকে দেশে ফিরে আনার একটা রুলস রয়েছে, সেই অনুযায়ী আসলে বাংলাদেশ সরকার এবং দুবাই সরকারের মাধ্যমে, এখন আরব আমিরাত সরকারের মাধ্যমে হয়তোবা স্বল্প সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে, আমরা যতদূর জানতে পেরেছি। তাছাড়া আরেকটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, দুদক কর্মকর্তা কিছুক্ষণ আগে বলছিলেন গত 12ই জুন কিন্তু তিনি গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার হওয়ার পরে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু ইমেইলের মাধ্যমে একটি তথ্য প্রেরণ করা হয়েছে এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তিনি বিষয়টি মূলত সংসদ অধিবেশন চলার সময় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এই নিয়ে হয়তো দুদকে কিছুক্ষণ পর একটা অফিসিয়াল ব্রিফিং হতে পারে, সেই ব্রিফিং হলে আমরা আবার সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দুদক থেকে জানছিলাম যে আমাদের সহকর্মী নাজমুল জানাচ্ছিল পুলিশের সাবেক যে মহাপরিদর্শক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে তিনি গ্রেফতার হয়েছেন, সে বিষয়ে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আরও তথ্য জানাচ্ছিল। আমরা যেমনটি তথ্য জানি 2025 সালের 10 ফেব্রুয়ারি আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই ইন্টারপোলে যে রেড নোটিশ জারি করা হয়, সেই বিষয়গুলোকে বিবেচনা করেই কিন্তু 12ই অর্থাৎ এই মাসের 12 তারিখে কিন্তু বাংলাদেশ পুলিশকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারের বিষয়ে আসলে তার যে অপরাধ রয়েছে সেই অপরাধ কিন্তু অনেক তথ্য আমরা পাচ্ছি যে 2024-এর ডিসেম্বরে তার বিরুদ্ধে 4টি মামলা করা হয়। শুধু তার বিরুদ্ধে না, তার পরিবার, তার স্ত্রী, তার 2 মেয়ে, তার যে আয় বহির্ভূত যে সম্পদের পাহাড়, সেটিও কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে এবং প্রচার হয়েছে। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছি তার যেই গুলশানের বাড়ি, ফ্ল্যাট, ওখানে তার যেই আসবাবপত্র রয়েছে, তার যে ব্যবহার্য পোশাক রয়েছে, সেগুলো কিন্তু নিলামের মাধ্যমে আসলে বিক্রয় করার একটি প্রক্রিয়াও আমরা দেখেছি। এই যে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের যেই গ্রেফতারি পরোয়ানা বা গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে আসলে অমরই হয়ে থাকবে এবং সেটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব ভালোভাবেই আসলে বলছেন, স্পষ্ট করে মোটা দাগে বলছেন তার এই গ্রেফতার কিন্তু পুলিশের ঐতিহাসিক এক সাফল্য, সেটি কিন্তু স্পষ্ট করেই আসলে বলা হয়েছে। এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদকে কিন্তু আসলে অভিযুক্ত করা হয়েছে। তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে 2024 সালে ডিসেম্বরে পৃথক 4টি মামলা করে দুদক এবং সেই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই গ্রেফতার দেখানো হয়েছে। 14 জুন দুপুরে পুলিশের সদর দপ্তরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
2025 সালের 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে তাকে আসলে গ্রেফতারের তথ্য আমরা জানলাম। আমরা আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নুরুল আলম ফয়সালের কাছে একটু জানতে চাই। ফয়সাল, ইতিমধ্যে আসলে সবাই জেনেছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জের কি পরিস্থিতি এবং গোপালগঞ্জে তার অপরাধ সমূহ সম্পর্কে আপনি যদি আমাদেরকে অবগত করতেন। আসলে গোপালগঞ্জে বেনজির আহমেদের যেই কথা যদি বলি, সাবানা পার্ক আসলে খুব আসে যে সাবানা পার্ক গোপালগঞ্জে বেনজির আহমেদ প্রতিষ্ঠিত করেছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার পুর যেই ইউনিয়ন আছে সেখানেই আসলে একটি গ্রামে তিনি তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই সাম্রাজ্যের কথা যদি বলতে চাই, যে গোপালগঞ্জে যখন তিনি ক্ষমতায় ছিলেন, পুলিশের সাবেক আইজিপি ছিলেন, সেই সময়টাতে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ ছিলেন, বিশেষ করে ওই এলাকাটা কিন্তু একটি হিন্দু অধ্যুষিত একটি এলাকা। তো সেখানকার যারা হিন্দুরা ছিলেন, তার যেই সাবানা ইকো রিসোর্টটি করার জন্য কিন্তু সেখানকার মানুষদের যে জমিগুলো ছিল, সেই জমিগুলোকে কিন্তু এক পর্যায়ে বলা যায় সেখানকার মানুষদের অভিযোগ ছিল যে তারা জোরপূর্বক কিন্তু দখল করেছিলেন। সেই জোরপূর্বক দখল করে কেউ কেউ সেখানকার যে জমি ছিল বা কোথাও কোথাও শতক যে দামে ছিল তার থেকে খুব কম দামে কিন্তু সেখানকার যারা জমিদাতা তাদেরকে বিক্রি করতে বাধ্য করা হয়েছিল, এমনটি অভিযোগ কিন্তু রয়েছে। সেই সাথে আসলে ক্ষমতায় থাকাকালীন গোপালগঞ্জে তার এই যে বড় সাম্রাজ্য, এটি নিয়ে আমরা তখনকার যেসব সংবাদ মাধ্যমগুলোতে যেই সংবাদ প্রচার হয়েছে সেগুলোতে কিন্তু তার যেই ব্যাপক জালিয়াতি, তার যে দুর্নীতি, সেগুলো কিন্তু উঠে আসে। যে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় গোপালগঞ্জে তার যে নিজস্ব গ্রাম, সেখানে তিনি কি পরিমাণ যেই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আধিপত্য বিস্তার করেছিলেন, তার যেই ক্ষমতা সেটিকে কিন্তু তিনি দেখিয়েছিলেন। এবং সেখানকার মানুষদের যে অভিযোগ তখনকার সময় ছিল, এখনকার কিন্তু একই অবস্থা। সেই জায়গাগুলো যখন সাধারণ মানুষদের কাছ থেকে নেওয়া হয়েছিল, বিশেষ করে হিন্দুদের কাছ থেকে যে জায়গাগুলো নেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু এখনো সেই সাবানা ইকো রিসোর্টের তে রয়েছে। যদিও সেই জায়গা কিংবা ইকো রিসোর্ট যেটি রয়েছে, সেই রিসোর্ট সহ বেনজির আহমেদের যে সম্পত্তি গোপালগঞ্জ জুড়ে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বেনজির আহমেদ আসলে ব্যবহার করতে পারছেন না। জানেন এটা, সবাই আসলে সারা বাংলাদেশই জানে, যেহেতু দুর্নীতি যখন তার বিরুদ্ধে প্রমাণিত হয় এবং তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তারপর থেকে কিন্তু সরকার আসলে তাদের দায়িত্বে পুরো যেই সাবানা ইকো রিসোর্ট থেকে শুরু করে বেনজির আহমেদের যত ধরনের সম্পত্তি রয়েছে সবগুলোই কিন্তু তাদের আওতাধীন নিয়ে নেয়। আসলে এখন কিন্তু সাবানা ইকো রিসোর্টের কথা যদি বলি, সেখানে সরকার তত্ত্বাবধান করছে। মূলত এই রিসোর্টটি এখনো খোলা আছে। মাঝে মাঝে সেখানে বিভিন্ন যেই উৎসাহ, ঈদ পার্বণ, অন্যান্য যে উৎসবগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষজন সেখানে যায়। তারপরেও কিন্তু এক ধরনের ক্ষোভ আসলে এখানকার যারা স্থায়ী বাসিন্দা, যাদের কাছ থেকে ভূমিগুলো নেওয়া হয়েছিল কিংবা যাদের কাছে এই ধরনের জালিয়াতি করা হয়েছিল, তারা বলছেন যে তাদের এই জায়গাগুলো যদি তারা আবার ফেরত পায়, সেই ব্যবস্থা যদি সরকার করে, তাহলে কিন্তু তারা তাদের যে ভূমির ন্যায্য মূল্য যদি সরকার দেয় সেটি ভালো কথা। তা না হলে তাদের যে ভূমিগুলো ছিল সেগুলো যেন তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়। সেই সাথে এই যে বেনজির আহমেদ যে ক্ষমতা প্রভাব খাটিয়ে যেই দুর্নীতি এবং জালিয়াতিগুলো করেছিলেন, সেগুলো যেন তার বিচার সঠিকভাবে করা হয়, এটি কিন্তু আসলে এখানকার মানুষের একটা দাবি। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বেনজির আহমেদের যে গোপালগঞ্জে যে অপরাধের সাম্রাজ্য তিনি গড়েছিলেন, তার কিন্তু এই সাবানা ইকো রিসোর্ট থেকে শুরু করে তার আয় জ্ঞাত বহির্ভূত প্রায় তার সেই অঙ্কটি যদি আপনাদেরকে জানায় দর্শক, প্রায় ৭৪,১৩,৩৯,০০০ কোটি টাকা। এবং দুদকের করা এই ২০২৪ সালের ডিসেম্বরে ৪ মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও এখনও ৮ দিন হাসপাতালে ২ শতাধিক রোগী ভর্তি রয়েছেন। পর্যায়ক্রমে রোগীরা চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের আকস্মিক সিদ্ধান্তে মানবিক বিপর্যয় আর উৎকণ্ঠার মুখে পড়েছেন বলছেন রোগী ও তাদের স্বজনরা। মাত্র ২ দিন আগে পৃথিবীর আলো দেখেছে এই ছোট্ট শিশুটি, অথচ সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরার বদলে কোলজোড়ে এখন শুধুই অনিশ্চয়তা। সিজারিয়ানের ক্ষত শুকাতে না শুকাতেই অসুস্থ স্ত্রীকে এক হাতে আর ২ দিনের সন্তানকে অন্য হাতে ধরে হাসপাতাল ছাড়ছেন এক অসহায় বাবা। যেদিন লাইসেন্সটা আমার বাতিল করে দিয়েছে, সেদিন আমার কিন্তু ওয়াইফের সিজার হয়েছে। সিজার কারণে হেয়ারও ঠিকমতো সিজার দিতে পারে, আমরা ওটি আইতে ৮ ঘন্টা ১০ ঘন্টা টাকা লাগে, সেটাও ঠিকমতো পাচ্ছি না। এই যে এখন মনে করেন এই যে কাজটা করছে
সিলির জায়গা এখন কিন্তু ব্যথা করতেছে। যাবেন কোথায় তাও জানা নেই। 700 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসাধীন 243 জন রোগী, যাদের সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। মেডিকেল আছে, সুস্থ হবে, ডাক্তাররা চিকিৎসা দিবে, কিন্তু এখন যখন লাইসেন্স বাতিল হয়ে গেছে এরপর তো হতাশ হয়ে গেছি আমরা। এবং ওনারাও প্রথমেই বলতেছে যে আপনারা জানকে আমাদের তো ইয়া করেন, কিন্তু পরে আবার শুনলাম যে না, বলতেছে থাকেন, কিন্তু সরকার শুনলাম 72 ঘন্টা সময় দিছে। আমরা তো আসছিলাম, আজকে আসছি অনেক দূরেতে আসছি, শরীয়তপুর থেকে আসছিলাম, তো ঢুকতে দিতেছে না, বলে বন্ধ, লাইসেন্স নাকি বলে বাতিল করা হয়েছে নাকি। কিছু রোগী তো চলে গেছে, যাদের সমস্যা তারা চলে গেছে, আর আমাদের আর কিছু যারা ছিল তারা এখানে সেবা পাইছে, তারা বলছে যে না, যদি আপনাদের যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের অসুবিধা আছে আমরা ততক্ষণ রাখবো। লাইসেন্স বাতিলের আদেশের পর থেকেই হাসপাতালের বহির্বিভাগে কোনো রোগী দেখা হয়নি। বন্ধ রয়েছে নতুন রোগী ভর্তিও। রিপোর্ট নিতে পারবেন, রিপোর্ট নিয়ে আপনি অন্য কোথাও ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু রিপোর্টটা লয়ে যায়। হ্যাঁ, রিপোর্টটা নিতে পারবেন, রিপোর্টটা নিয়ে অন্য কোথাও ডাক্তার দেখাতে, আমাদের এখানে ডাক্তার দেখাতে পারবেন না। এদিকে লাইসেন্স বাতিলের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জোর প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্পর্শকাতর এই বিষয়ে ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বশীল কেউ। আইনি লড়াই কিংবা লাইসেন্স বাতিলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যাই হোক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটে পড়েছেন চিকিৎসাধীন অসহায় রোগীরা। স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ খরচ সামলে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানী মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া এবং রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। পরে হাইকোর্ট চত্বরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল জানান, মামলাগুলো মুলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। দর্শক, সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেফতার নিয়ে ব্রিফ চলছে দুদকে। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। শুনতে পাচ্ছেন কিনা? আপনারা জানেন আমরা দুদকের মামলায় ইন্টারপোলের আবেদন করেছিলাম। ইন্টারপোলে মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন উনি। দুদকের 6টি মামলা ছিল তার বিরুদ্ধে। 6টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। শুরু হবে পরবর্তীতে আইনি প্রক্রিয়া যেটা হয় সেটা আপনারা দেখতে পাবেন। এই তো বলেন। আচ্ছা, আপনি শুরু করেন, সব ঠিক হয়ে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি, দুর্নীতি দমন কমিশনের একটা মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন। একটু যদি বলতেন বিষয়টা কি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। 6টি মামলার মধ্যে একটি মামলায়
চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। আমরা দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। তো আমাদের তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, এখন ওনার কোন মামলায় গ্রেপ্তার করলো? সেই মামলাটা কি ছিল? এজারটা কি ছিল? একটা মামলা ছিল পাসপোর্ট জালি। আমরা ইন্টারপোলে দুইটা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। পাসপোর্টটা কিভাবে জালিয়াতি করছিল আপনি একটু যদি বলতেন, মামলাটা কি ছিল? বিভিন্ন সময়ে আপনারা জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন সময়ে পাসপোর্ট সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে পাসপোর্ট বেসরকারি সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন, এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। সেই অভিযোগে মামলা ছিল। আরেকটা মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং, অনেকগুলো অভিযোগ ছিল। সেটা কি তার ব্যক্তিগত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। কত টাকা ছিল? আমরা যেটা চার্জশিট দাখিল করেছি বিজ্ঞ আদালতে সেটা 14,62,00,000। তবে মোট 5টা মামলায় তার সম্পদের পরিমাণ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যেটা আমরা পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ ছিল প্রায় 76 কোটি টাকার উপরে। এখন দুবাইয়ে তো তিনি গ্রেফতার হয়েছেন, এখন তাকে বাংলাদেশে আনার ক্ষেত্রে দুদক কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া অনুসরণ করবে? আপনারা জানেন যে আমরা দুদক তো আসলে কাউকে গ্রেপ্তার দেশে হোক কিংবা বিদেশে গ্রেপ্তারের বিষয়ে আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দেশে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাও বাংলাদেশ পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেইগুলো সমাধান করা হয়ে থাকে। আমরা গ্রেপ্তার করতে পারি সহযোগিতায়। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। আপনারাও যেটা ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তার প্রেক্ষিতে যখন বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। এটা আমার রেকর্ড দেখতে হবে ভাই। আপনারা কি এখন আপনাদের পদক্ষেপটা কি হবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো একটা করবে, আপনারা কি বলে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা দেখার জন্য, না আপনারা চিঠি দিবেন বা একটু তৎপরতা চালাবেন? কোনটা আমাদের তৎপরতার আসলে বিষয়? আপনারা জানেন যে আইন যেটা বলবে, আইনের বাইরে তো আমাদের আসলে কোনো আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। সেটা কি আপনাদেরকে হস্তান্তর করবে নাকি আপনারা আপনাদের কাছে? এটা এখন বলার মতো ইয়া তো আমাদের নাই ভাই। আপনারা জানেন যে আমরা ইন্টারপোলে আবেদন করলেও বাংলাদেশ পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন যায়। আবার কাউকে আনার ব্যাপারেও সেম পদ্ধতি। সেটা যদি আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ইন্টারপোল হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। তারপরের প্রক্রিয়াটা আপনারা কি করবেন, কি স্টেপ নেবেন? পরবর্তীতে দেখে দর্শক, বেনজির আহমেদ যে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন সে বিষয়ে দুদকের করা মামলার প্রেক্ষিতেই কিন্তু ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।
চট্টগ্রামের বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য দেন দুজন চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গেল বৃহস্পতিবার 6 জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় সর্বমোট সাক্ষ্য দিয়েছেন 18 জন। গত 21 মে বাকুলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় ঘটে শিশু ধর্ষণের ঘটনা। অত্র মামলায় 2 জন ডাক্তার এবং অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা আজকে সাক্ষ্য প্রদান করেছেন। মামলাটি ইতিমধ্যে আমাদের রাষ্ট্রপক্ষের সমস্ত সাক্ষী আমরা সমাপ্ত করেছি। এখন আসামি পক্ষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সাফাই সাক্ষী দিবেন কিনা আগামীকাল ওই বিষয়ে তারিখ ধার্য থাকবে। আদালতে সদিচ্ছা আছে বিদায় এই মামলাটা এগাচ্ছে। অদ্যবিধি পর্যন্ত আজকে আমরা প্রায় 15 জন পর্যন্ত সাক্ষী হয়ে গেল। সর্বশেষ সাক্ষী হচ্ছে যে ওই ডাক্তারকে আসতেছে। ডাক্তার আসার পরে হয়তো আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে সাক্ষ্য প্রমাণে মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়ার ন্যায়সঙ্গতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, জুলাই অগাস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম ধাপ ছিল আবু সাইদের হত্যাকাণ্ড। বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এর আগে 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর এবং 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। সংস্কার নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনের পর সমস্ত সংস্কার প্রক্রিয়া ভুলে 180 ডিগ্রি ঘুরে গেছে এই দলটি। গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করছে তারা বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর মিডিয়া ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি আয়োজিত তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, গণমাধ্যম সংস্কার সহ সব সংস্কার প্রক্রিয়ায় বিএনপির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপি সংস্কারের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, দেশের 5 কোটি মানুষ গণভোটের মাধ্যমে তা নাকচ করে দিয়েছে। একই সেমিনারে জামাতের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান সরকার সংস্কার ফোবিয়ায় ভুগছে। সংস্কার না করে তারা উল্টো পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। জাতির জন্য দুর্ভাগ্যজনক এখন ক্ষমতাসীন যে রাজনৈতিক দল এই পুরা সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই জুলাই সনদের প্রস্তাব এনেছেন। পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে প্রথম কথাই হচ্ছে যে এক রাষ্ট্রের সব অর্গানগুলোর সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70% ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180% ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, তবে সেসব চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। তাদের সাথে পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। এদিকে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আজও আটকে আছে শূন্যরেখায়। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকপুর সীমান্ত 3 দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন নারী ও শিশুসহ 12 জন। বিজিবির বাধায় পুশিন চেষ্টা ব্যর্থ হলেও তাদের ফেরত নিচ্ছে না বিএসএফ। ফলে পাট খেতে মানবেতর জীবন কাটছে তাদের। পাশের জেলা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রোববার ভোরে 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। খবর পেয়ে বিজিবির সাথে প্রতিরোধে যোগ দিয়েছে গ্রামবাসী। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় তৎপর স্থানীয়রা। আগে যে তৎপরতা ছিল এখন তার থেকে অনেক গুণ বাড়িয়েছে। এখন কিন্তু ওদের আপনার 24 ঘন্টা ডিউটি হচ্ছে। তাদের সাথে আমরা জনগণও আছি এবং তাদের সাহস বাড়ানোর জন্য আমাদের এলাকাবাসীও প্রতিদিন রাত্রেই থাকে তাদের সাথে। সর্বদা আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে। ওরা মতন দেখছে, আমরা আমারও মতন দেখছি। ভারত থেকে অবৈধ লোকজনে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে ওই 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বাড়তি টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।
সীমান্তে জনবল বৃদ্ধি করে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে টহল তৎপরতা 24 ঘন্টা অব্যাহত রেখেছি। জনগণকে সাথে নিয়ে আমরা যেগুলা বিএসএফের গেট আছে এবং যেগুলা ভার্নারেবল পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, ওইসব পয়েন্টে আমরা একেবারে স্ট্যাটিকভাবে ডিউটি করতেছি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও একই চিত্র। উপজেলার বংশীরচর সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। বিজিবির সাথে পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। দর্শক বিএফ শাহিন কলেজে কথা বলছেন জুবাইদুর রহমান। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। পরিশেষে আমাকে বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্টগুলি দেখার আমন্ত্রণ জানানোর জন্য ও ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার অনুষ্ঠানটি নিখুঁতভাবে পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধান অতিথির প্রতি তার দিক নির্দেশনামূলক ও প্রেরণা সঞ্চারী ভাষণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, বিএফ শাহিন কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খুলনায় মসজিদে ঢুকে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মসজিদ কমিটির সেক্রেটারি সহ 2 জন। কী কারণে এবং কারা এই গুলি ছুড়েছে তা জানতে মাঠে নেমেছে পুলিশ। খুলনা মহানগরীর দৌলতপুর এলাকা, রক্তাক্ত পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদ। ফজর নামাজের পর মসজিদে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলি লেগে গুরুতর আহত মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। আহত হয়েছেন পাশে থাকা আরেক মুসল্লি আলম মণ্ডলও। গোলাগুলি হয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছে। একজন ঢাকায় চিকিৎসার জন্য গেছে, আর একজন খুলনা মেডিকেলে আছে। 100% আতঙ্কিত। তার কারণে এরকম ঘটনা আমার জীবনে 56 বছর বয়সে আমি কোনোদিন শুনিনি, দেখিওনি। অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় 2 জনকেই। আশঙ্কাজনক হওয়ায় লোকমান হাকিমকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আলম মণ্ডলকে। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থমথমে পুরো এলাকা। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।